আমি কইতে পারেন দাদা এত বড় বড় পরিকল্পনার কথা কইছে, আমি তো বর্ষায় ঢুকতেছি এখনই, সামনের বর্ষাতেও ডুববো, তাহলে দ্রুত এই 2-1 বছরের মধ্যে কি কোনো পার্থক্য টের পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু একটা শর্তে, যেটা শেষে বলবো। দেখেন, দুইটা জিনিস আলাদা করতে হয়। একটা হইলো সমস্যা স্থায়ী সমাধান, সেটা বছরের পর বছরের কাজ। আর একটা হইলো দৃশ্যমান উন্নতি, মানে মানুষ যেন টের পায় যে আগের চেয়ে কম ডুবতেছে, পানি দ্রুত নামতেছে। এই দ্বিতীয়টা অনেক দ্রুত সম্ভব। সবচেয়ে দ্রুত 1 বর্ষার মধ্যেই নালার কালভার্ট পরিষ্কার করতে হবে, সোজা হিসাব। মনে আছে বলছিলাম ঢাকার বক্স কালভার্ট গুলোর ভেতরে জমাট বেঁধে স্বাভাবিক গতির মতো 5 থেকে 10% পানি নামতেছে। এখন ভাবেন, এই বন্ধ কালভার্ট যদি শুধু পরিষ্কার কইরা অর্ধেক গতিতেও আনা যায়, ওই এলাকা পরের বৃষ্টিতেই মানুষ পার্থক্য টের পাবে। এখনই এই বক্স কালভার্ট পরিষ্কার করার কাজে ঝাঁপে পড়া উচিত। একটা বাস্তব উদাহরণ দিই, ঢাকার শিল্পকলা একাডেমি থেকে টিটাপাড়া পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার লম্বা একটা বক্স কালভার্ট আছে। শুধু এই একটা কালভার্ট পরিষ্কার করলে সেগুনবাগিচা, সচিবালয়, পল্টন, মতিঝিল এই এলাকাগুলোর প্রায় 10 লক্ষ মানুষ সরাসরি উপকৃত হয়। একটা কালভার্ট 10 লক্ষ মানুষ। এই কাজটা মাসের হিসাবে হয়, বছরের না। এর পরের ধাপ 1 থেকে 2 বর্ষা কৌশলগত খাল খনন। এখানে একটা দারুণ তথ্য আছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার নামে একটা গবেষণা সংস্থা হিসাব করে দেখাইছে যে ঢাকার সব খাল না, শুধু বেঁচে নেওয়া 15টা খাল যদি ঠিক মতো খনন করা যায়, তাইলে শহরের প্রায় 80% জলাবদ্ধতা দূর হয়ে যায়। আর এই খালগুলো কিন্তু ঠিক করে ফেলছে কোনটা কোন এলাকা বাঁচাবে তাও জানা। যেমন ধরেন, পান্থপথের নিচে যে বক্স কালভার্ট খালটা আছে, সেটা খনন করলে কলাবাগান, ধানমন্ডি 27, কাঁঠাল বাগান, গ্রিন রোড, হাতিরপুল এই ভয়ঙ্কর জলাবদ্ধ এলাকাগুলো উপকৃত হবে। মানে কোথায় হাত দিতে হবে সেটাও গবেষণায় বলা আছে, শুধু কাজটা করতে হবে। 15টা খাল খনন 1-2 বর্ষার কাজ, যদি সত্যিকারের সদিচ্ছা থাকে। পরিষ্কার করার তো একটা ঘটনা আগে বলছি না, পরিষ্কার করার একটা নাম আছে, ক্র্যাশ প্রোগ্রাম। মানে প্রত্যেক বর্ষার ঠিক আগে হুড়মুড় করে ছুটে যায় বক্স কালভার্ট, খাল এগুলো পরিষ্কার করে জোড়াতালি দিয়ে একটা মৌসুম পার করে। কিন্তু এই ক্র্যাশ প্রোগ্রাম শব্দটা একটা স্বীকারোক্তি যে কোনো স্থায়ী ব্যবস্থা নাই। ফলে 1 বর্ষায় পরিষ্কার করলেন, পরের বর্ষায় আগের অবস্থা, আগের ময়লা, আগের দখল, সেই একই ডুবন্ত মিরপুর, ডুবন্ত ঢাকা। তাই পরের বর্ষায় ঢাকাবাসী নিঃসন্দেহে পার্থক্য টের পেতে পারে যদি এখন থেকে কালভার্ট পরিষ্কার করে কয়েকটা খাল খনন শুরু করা হয়। কিন্তু সেই উন্নতি বছর পর বছর ধরে রাখতে গেলে লাগবে সেই একই জিনিস, যেটা এই গোটা পর্বে বারবার ফিরে আসছে: একক দায়িত্বশীল কর্তৃপক্ষ, নিয়মিত রক্ষণাবেক্ষণ আর দখল ঠেকানোর স্থায়ী ব্যবস্থা। দ্রুত উন্নতি টের পাওয়ানো সহজ, সেই উন্নতি ধরে রাখাটাই হইতেছে আসল পরীক্ষা। ঢাকার জলাবদ্ধতার সমস্যার সমাধান খুবই সম্ভব, কোনো একক মডেল না, যতগুলো মডেলের কথা বলছি, বরং একটা মিশ্রণ। হারানো খাল পুকুর ফিরে আনা, নদী পার্ক জলাধার বানানো, সস্তা দেশীয় টেকনোলজি যেমন হাতের জিলে আমরা করছি, এটা প্রমাণিত। তার সাথে 2-1টা কৌশলগত জায়গায় স্মার্ট টানেলের মতো বহুমুখী কাঠামো, যেখানে জলাবদ্ধতা আর যানজট দুইটাই তীব্র। নতুন যেই সমস্ত কনস্ট্রাকশন হবে সেইখানে রটারডামের মতো চত্বর, আর সবচেয়ে চরম জলাবদ্ধ পয়েন্টে শেষ উপায় হিসেবে টোকিওর ছোট ছোট সংস্করণ। কিন্তু সবগুলোর একটা সাধারণ শর্ত আছে: কুয়ালালামপুরে স্মার্ট টানেল কাজ করছে কারণ তার পিছনে ছিল একক কর্তৃপক্ষ আর রাজনৈতিক সদিচ্ছা। সিঙ্গাপুরের নদী কাজ করছে কারণ 2 সংস্থা বাজেট একসাথে করছিল। মানে ঘুরে ফিরে আমরা সে একই জায়গায় ফিরে আসি। যন্ত্রণা, নকশা না, বিদেশি মডেল না, আসল চাবি হইল সে একক দায়িত্বশীল জবাবদিহিমূলক কর্তৃপক্ষ। সমাধান বিশ্বজুড়ে ছড়ায় আছে। ঢাকার দরকার শুধু সেইগুলোকে তুলে না এক হাতে বাস্তবায়ন করার মতো একটা রাষ্ট্র। আমাদের রাষ্ট্র তো দক্ষ না, কম্পিটেন্ট না। এই রাষ্ট্র আপনার আমার কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এই রাষ্ট্রের সেই সক্ষমতাই নেই। আমাদের ব্যুরোক্রেসিকে বলি, নিজেরা পলিটিক্যাল ডিসিশন নেন না। আমাদের সমস্যা কিন্তু ব্যুরোক্রেসি একটা, মানে পলিটিক্যাল ডিসিশন নেবে পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল লিডারশিপের উপরে ছাইড়া দেয়। মুশকিল হয় আপনারা পলিটিক্যাল ডিসিশন নেন আর পলিটিক্যাল লিডাররা ব্যুরোক্রেটিক ডিসিশন নেয়। এন্ড কইবেন, এক্সাম্পল দেন। ভাবেন একজন ইউএনও বা ডিসির কাজ কি হওয়ার কথা? সরকারের সিদ্ধান্ত মাঠে বাস্তবায়ন করা, তাই তো? এটা প্রশাসনিক কাজ, এটাই তাদের দক্ষতা। আর আপনার এলাকায় নির্বাচিত চেয়ারম্যান বা এমপির কাজ কি? এলাকার জন্য কোন সিদ্ধান্ত হবে, কোন রাস্তা আগে হবে, কার স্বার্থ অগ্রাধিকার পাবে, এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া। কারণ তিনি আপনার ভোটে নির্বাচিত, তাকে আপনার কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু বাস্তবে কি হয়? অনির্বাচিত ইউএনও ডিসি হয়ে ওঠে এলাকার আসল ক্ষমতার মালিক। এমনকি নির্বাচিত চেয়ারম্যানকে সরায় ইউএনওকে বসানো হয় উপজেলা শিক্ষা কমিটির প্রধানের চেয়ারে। আর নির্বাচিত এমপি তখন কি করে? বদলি নিয়োগের তদবির নিয়ে ঘোরে। তখন এটা আমার বানানো কথা না, একজন 7 বারের এমপি নিজে আক্ষেপ করে বলছিল যে আমরা নামে মাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারাই, আমরা কর্মকর্তাদের দয়ায় চলতেছি। বর্তমানে যে অবস্থাটা, তাতে আমাদের এলাকায়
এই আমাদের যে সরকারি কর্মকর্তা আছে যেমন ইউনো ডিসি, তারাই এমন দেশের মালিক, তারা যা করে সেটাই চলে। এই একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না, সরকারি ত্রাণ। হ্যাঁ, নিজেরাই আমরা কিনে আমরা দিচ্ছি, কিন্তু সরকার নিয়ে ত্রাণ আসে, তার সেগুলো একটা আমাদের দেওয়া হয় না। আমরা চাই তারা দয়া করে বলে যে লোকটাকে পাঠিয়ে দিন, একটা স্লিপ দিয়ে আমি কম্বলটা দিয়ে দিব। এই হচ্ছে আমাদের অবস্থা, মাননীয় স্পিকার। তো আমরা এই ইউনো এবং এই সরকারের কর্মকর্তা যারা, তাদের দয়ায় এখন আমরা চলছি। মাননীয় স্পিকার, আমি এবার দিয়ে 7বার নির্বাচিত হয়েছি, এই জাতীয় সংসদে আমি আসছি। ভাবেন, 7বারের একজন নির্বাচিত এমপি বলতেছে তিনি চলতেছেন অনির্বাচিত কর্মকর্তার দয়া। সব উল্টা পাল্টা। হাউজি খেলা একটা কল আছে, উল্টা পাল্টা 69। আমলা বসে আছে রাজনীতিবিদের চেয়ারে, রাজনীতিবিদ করতেছে আমলার কাজ, দুইজনেই ভুল চেয়ারে। আর যেখানে চেয়ারই উল্টা, সেখানে জবাব দিতে উল্টে যায়, কারণ আমলা তো আপনার আমার ভোটে নির্বাচিত না, তাকে আপনি সরাইতে পারেন না। রাষ্ট্রের বদল আমাদের জীবনের জন্য কত জরুরি দেখেন। এই জন্যই জুলাই আসছিল, আমরা এই জন্যই রাষ্ট্রের বদল চাইছিলাম। এটা না হইলে আমাদের কোনো সমস্যাই মিটবে না, কারণ আমরা সেই চাবি দিয়ে আমাদের ভাগ্যের তালা খুলতে চাইতেছি, যেই চাবি সেই 1972 সাল থেকে কাজ করেনি, আগামী 1000 বছরও করবে না। তাই আপনার আমার সবার সেই আওয়াজ তোলা বন্ধ করা যাবে না। আমাদের নয়া রাষ্ট্র লাগবে, নয়া রিপাবলিক লাগবে, নইলে আমি আপনি কেউ আজাদ হইতে পারবো না, আমাদের রাষ্ট্র আজাদ হইতে পারবে না।